তো মানবই না এবং আমি মানতেও দেবো না। আমি বলছি যে মিরপুরের রাজনীতিটাকে উনি একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে ঢুকাই দিয়েছেন। উনি তো মিরপুরকে চেনেন না, উনি চেনেন ভালো করে। উনি বিএনপি দল নিজে হাতে তৈরি করেছেন যেমন দাবি করেন, আর আমি বলবো সেই দলকে উনি ধ্বংস করার খেলায় মেতে আছেন। আমাদেরকে বাদ দিয়ে বিএনপি করবে কারা? কার এত সাহস যে আমাদের ইউনিয়নে আসে বিএনপির মিটিং করতে আসবে? আমি যে দলকে আমার সন্তানের মতো লালন করে আমি তৈরি করলাম, আজকের এই পর্যায়ে নিয়ে গেলাম, সেখানে আমি একটা সদস্যপদ লাভ করতে পারি না। এটা কী ধরনের পলিটিক্স হচ্ছে? এটা এই পলিটিক্স আমরা মানি না, এটা পলিটিক্স আমরা মানবো না। কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আশরাফুজ্জামান শাহিনকে আহ্বায়ক ও রহমত আলী রব্বানীকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন জেলা বিএনপি। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাহবুব আলমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আফজাল হোসেন, এনামুল হক, বিল্লাল হোসেন, নূরে আল আমিন বুলবুল, খন্দকার মেহেদি হাসান, সুলতান আলী। জ্যেষ্ঠ সদস্য হিসেবে আছেন ওমর ফারুক কুদ্দুস। সাধারণ সদস্য হিসেবে আছেন আরও 21 জন। বাদ দেয়া হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হককে। মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক বলেন, যারা বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেতাদের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। দলের মধ্যে গ্রুপিং তৈরি হচ্ছে। ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি না হলে বিএনপি হুমকির মুখে পড়বে। আমি মোহাম্মদ আব্দুল হক, সাবেক সভাপতি, মিরপুর উপজেলা বিএনপি। মিরপুর আমি যত জানি যে নতুন একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে সেখানে আপনার বাদ দেওয়া হয়েছে, মাইনাস করা হয়েছে। আসলে এর পেছনে কি কারণ থাকতে বলে আপনি মনে করেন? মিরপুর বিএনপি 1918 সাল থেকে গ্রুপিং পলিটিক্স চলছে। 1918 সালের 4 ফেব্রুয়ারি, 2018 সালের 4 ফেব্রুয়ারি, যখন আমাদের সম্ভবত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে, এই রকম একটি সময়ে আমরা আমাদের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম মহোদয় তখন নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন। এই সময় আমরা টিভি স্কলে দেখছি যে আমাদের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রায়গি রূপ চৌধুরী এবং ফরিদে ইয়াসমিন। টিভি স্কলে আমরা এই নাম দুটো দেখছি, অধ্যাপক শহীদুল ইসলামের নাম নেই। উনি 4 তারিখে, আমি তখন বিএনপির সভাপতি, 4 তারিখে আমাকে উনি ডাকলেন যে আপনি ভেড়ামারায় আমার বাসায় আসেন। আমি আমার সেক্রেটারিকে ফোন দিলাম, রাত তখন বাজে প্রায় 12:30। আমি আমার সেক্রেটারিকে ফোন দিয়ে বললাম, আমরা যারা মিরপুরে বসি, পৌরর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বিএনপি নেতৃবৃন্দ যারা 2-1 আছে সাংগঠনিক নেতা সহ, তোমার বাসায় তুমি ডাকো, আমি 7টার মধ্যে পৌঁছে যাচ্ছি তোমার বাসায়। তার বাসায় গেলে সে আমাকে বলল যে ভাই আপনি ভেড়ামারা যান, যে তাকে বলে আসেন যে আমরা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে যেতে যাবে না, আপনার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার প্রয়োজন নেই। আমি ভেড়ামারা গেলাম। ভেড়ামারা যেয়ে দেখি ওনার ড্রয়িং রুমে তখন 3-4টা টেবিলে কাজ চলছে। কেউ তার কেস ফাইল দেখছে, কেউ তার ব্যাংক ফাইল দেখছে, কেউ তার নির্বাচনী ট্যাক্স ফাইল দেখছে, এইগুলো সব করছে। আমি এই কথাটা বলার মতন কোনো পরিবেশ সেখানে পাচ্ছি না। তারপরে উনি আমাকে ডাকলেন, চলেন আমি আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে যাব, ওই কবর জিয়ারতে আপনি আমার সাথে থাকেন। আমি ওনার গাড়িতে উঠে কবর জিয়ারতের দিকে যাচ্ছি। আমি দেখছি ওনার 2টা ফোন আছে হাতে, সমানে ফোন 2টা রিং আসছে। তো কী রিং আসছে সেই কথা তো আর আমি বুঝতে পারছি না, কিন্তু উনি যে কথা বলছেন সেই কথা তো আমি শুনতে পাচ্ছি। তো আমার যেটা ধারণা হলো যে মিরপুরের যত আওয়ামী লীগের নেতারা আছেন উনি তাদের ফোনে রিপ্লাই দিচ্ছেন। আমি কথা শুনে বুঝতে পারছি, উত্তর শুনে বুঝতে পারছি। তারপরে কবর জিয়ারত হলো। আবার গাড়িতে ওঠার সময় আমি শুধু এই কথাটুকু বলতে পারলাম যে আপনার এই বড় সিদ্ধান্তটা একা নেওয়া ঠিক হবে না, আপনার দলকে ডেকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে আমি চলে আসলাম তার ভেড়ামারার বাসায়। এবার ওনার কাগজপত্র গুছাই নিয়ে উনি মনোনয়নপত্র জমা দিতে যাবেন
জেলা অফিসে। তো আমি চিন্তা করছি যে এখন যদি উনি ওনার গাড়িতে আমাকে উঠতে বলেন তাহলে ওনার সামনে রিফিউজ করা আমার জন্য কঠিন। আর একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দিতে আমি থানা বিএনপি সভাপতি যদি সাথে থাকি তা আমার চাকরি তো থাকবে না। উনাই অনেক বড় নেতা, ওনার অনেক বড় পরিচয় আছে, উনি হয়তো ওনারটা ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু আমারটা ম্যানেজ করার লোক নেই। আমি ওনাকে বললাম যে তাহলে আমি আমলায় চলে গেলাম, বলে আমি ওখান থেকে চলে আসলাম, ওনার সাথে আমি গেলাম না। বিকেলের দিকে আমাকে টেলিফোন দিচ্ছে যে আমার সেক্রেটারি যে আপনি একটু ভেড়ামারা আসেন, কথা আছে। আমি আবার ভেড়ামারা গেলাম, যে দেখছি যে আমার মিরপুরের সমস্ত সাংগঠনিক নেতারা ওখানে বসা, প্রত্যেকটা ইউনিয়ন থেকে 3জন 4জন করে গেছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এরা গেছে ভেড়ামারায়। আমার মিরপুর 13টা ইউনিয়ন, একটা পৌরসভা। সেখানে যে উনি ওনাদেরকে ডেকেছেন সবাইকে যে উনি নির্বাচন করবেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবেন, নেতাকর্মীদের মতামত চাচ্ছেন। তো স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কেন করবেন উনি এই ব্যাখ্যা দিচ্ছেন। ওনার ব্যাখ্যায় উনি বলছেন যে বিএনপি দল আর করা যায় না, এই দলটা দুর্নীতিতে ছেয়ে গেছে। তারেক রহমান লন্ডন অফিসে বসে দুর্নীতি করছে, দুর্নীতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য করছে। ফখরুল আলমগীর গুলশান অফিসে বসে এই দুর্নীতি করছে, দুর্নীতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য করছে। এই দল আর করা যায় না। খালেদা জিয়া দুর্নীতি দেয়, জেল খাটছে। আমি অত্যন্ত দুঃখিত হলাম এবং মর্মাহত হলাম যিনি খালেদা জিয়ার নামটার আগে পিছিয়ে কোনো ভীষণ ব্যবহার করেননি। এই কথা কে বললেন? অধ্যাপক শহীদুল ইসলাম। উনি বলছেন খালেদা জিয়া দুর্নীতি দেয়, জেল খাটছে। দেশনেত্রী বলেনি, আরও অনেক বিশেষণ আছে তার নামের আগে, কিছুই উনি বলেননি। তো নেতাকর্মীরা আমার সামনে যারা বসা ছিল, ওনার সামনে যারা বসা ছিল ইউনিয়ন পর্যায়ের, ওরা বললো যে আমরা থানার নেতাদের কথা আগে শুনবো। যদিও আগের দিনকার মিটিংয়ে আমার সেক্রেটারি আমাকে বললো যে আপনি তাকে দিয়ে বলে আসেন যে স্বতন্ত্র নির্বাচন করে যেতে যাবে না, কিন্তু ওনাকে যখন বক্তব্য দিতে দিল উনি বললেন যে আমি আর আপনার বাইরে কোথায় যাব, আমাকে একপাশে করে দিল আর কি। আমার বক্তব্য শুনতে চাইল নেতাকর্মীরা। আমি ওনাকে বললাম যে অধ্যাপক শহীদুল ইসলাম বললে বাংলাদেশের মানুষ চেনে আপনাকে, আপনার নাম জানে, এই পরিচিতি আপনাকে দিয়েছে বিএনপি, 3বার আপনাকে এমপি বানাইছে এই বিএনপি, আপনাকে আজকে মনোনয়ন দেয়নি। আপনি বিএনপির উপরে ক্ষোভ করে দলকে দুর্নীতিবাজ বলে আপনি স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছেন, এটা আপনার উচিত হবে না। আপনার স্ত্রী সেলিনা শহীদকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আঁচলে বেঁধে সারা পৃথিবী ঘুরাইছে, আর আপনি বিএনপির এই দান অস্বীকার করতে পারেন না। আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন না। যদি আপনি স্বতন্ত্র নির্বাচন করেন, আপনার এই জার্নিতে আমি থাকতে পারবো না, আমি ধানের শীষের বাইরে যেতে পারবো না। আমি এই বয়সে এসে টেলিভিশন মার্কায় ভোট দাও এই কথা আমি বলতে পারবো না। আপনাকে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি স্বতন্ত্র নির্বাচন করবেন না। আপনি অপেক্ষা করেন, দল কি সিদ্ধান্ত নেয়। আর যদি আপনি ন্যাক প্রত্যাহার নাই করেন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন, তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে বলে যাচ্ছি, আপনার পিছন থেকে আঘাত করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আপনার সামনাসামনি বলে যাচ্ছি, আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি ধানের শীষের পক্ষে আছি, দল যাকে ধানের শীষের মনোনয়ন দেবে আমি ধানের শীষের সাথে নির্বাচন করবো এবং তার নির্বাচন করব। যদিও পরবর্তীতে ধানের শীষ নির্বাচন নিয়ে আমাদের জোট প্রার্থী এসেছিলেন আহসান আহমেদ বিলিঙ্গন, আমি তার নির্বাচন করেছি এবং খুলনা বিভাগের 2য় সর্বোচ্চ ভোট তাকে দিয়েছি। বোধহয় নিজাই রায় চৌধুরী প্রথম পেয়েছে মাগুরার থেকে, ওনার ভোট ছিল এখানে প্রায় 38,000 ভোট আপনার মিরপুর থেকে দিয়েছে। পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতে চাই, আমরা দেখছি যে তখন থেকেই বিএনপির 2 ভাগ, একটা অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে যারা ছিল সেদিন স্বতন্ত্র প্রার্থীর ছায়, আর আমরা ব্যারিস্টার রাগিব চৌধুরী প্রার্থী হবে আশা করেছিলাম আমরা তার কাছে চলে গেছি এবং এখন পর্যন্ত তার নেতৃত্বে আছি। এবং মিরপুর বিএনপি আমি মনে করি যে একজন রাগিব চৌধুরীর একটা ভালো পরিচিতি আছে, উনি আইনজীবী অঙ্গনের একটা আইকন বলা যায় তাকে। উনি ওই যে আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন,
5 আগস্টের পরে তাকে অ্যাটর্নি জেনারেলের পর্যায়ের একটা বড় পদ তাকে দিতে গেছে, উনি সেটা প্রত্যাখ্যান করেছেন, নেননি। উনি একজন স্বচ্ছ সৎ রাজনৈতিক নেতা। ওনার বাবা আব্দুর রব চৌধুরী, তার কোনো স্ক্যান্ডাল নাই। তার ছেলে, উনি অত্যন্ত সৎ মানুষ। উনি ওনার নেতৃত্বে আমরা মিরপুর বিএনপিকে সংগঠিত করেছি। আজকে বিএনপি যদি 100 ভাগ, বিএনপির 75% রাগিব চৌধুরীর সাথে আছে, এবং দল আজকে সুসংগঠিত তার জন্য, তার কারণে আমরা সেই কাজটা তাকে সামনে রেখে আমরা করে আসছি। এখন দলের যখন যৌবন ফিরে আসছে, আমরা 5 আগস্টের পরে যখন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, যখন আমাদের হামলা ধামলা মামলার থেকে আমরা অব্যাহতি পেলাম, এরকম একটা কথা ভাবছি। আর একটা কথা এখানে না বললেই না, ওই 18 সালের থেকে আগেও আরও আগের থেকে আমরা কত বড় সংগঠন ছিল দেখেন। আমাদের 2006 সালে বিএনপি যেদিন ক্ষমতা হস্তান্তর করছে, সেই দিন সারা বাংলাদেশের লোক বৈঠার যে তাণ্ডব, সেই তাণ্ডবে আপনারা দেখেছেন, পুরনো টিভি নোটে স্কাইপ থেকে আপনারা দেখেছেন, আর্কাইভ থেকে যে সমস্ত ফুটেজ দেখায়, সেখানে দেখেছেন লগি বৈঠার কী তাণ্ডব চলছে। সেখানে জামাত বিএনপির কর্মীদের কীভাবে লগি বৈঠাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। একমাত্র মিরপুর ছিল তার ব্যতিক্রম। মিরপুরে 2 জন আওয়ামী লীগের হত্যা হয়েছে সেই সংঘর্ষে। আওয়ামী লীগের সঙ্গে তো বিএনপির সামনাসামনি সংঘর্ষ হয়েছে। লগি বৈঠার তাণ্ডব তো মিরপুরে তারা করেছে, কিন্তু আমরা সেটা মোকাবেলা করেছি। সেই মোকাবেলায় 2 জন লোক হত্যা হয়েছে। কার কারণে হয়েছে সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু পরবর্তী প্রেক্ষাপটে আমাদেরকে 54 জন ছেলেকে আসামি করে তারা এই হত্যা মামলা দায়ের করে। আমাদের কাছে অত্যন্ত দুঃখের যে আমরা 6 সাল থেকে এই 24 সাল, 18 বছর, এই 18 বছর ধরে এই হত্যা মামলাটা আমরা কাঁধে করে নিয়ে চলছি। অধ্যাপক শহীদুল ইসলাম এই হত্যা মামলার কোনো খোঁজখবর নেয়নি, 1 টাকা খরচ করেনি। 18 সাল থেকে আরও আগের যে সমস্ত নাশকতার মামলা আমাদের ঘাড়ের উপর চেপেছে, এর সংখ্যা 11টা, আসামির সংখ্যা 670 জন। 2-1 জন যারা থানায় ধরা পড়েছিল, যাদেরকে ধরেছিল, ওরা জেল হাজতে গেছে, ওদের জামিনটা কুষ্টা করতে হয়েছে। আর আমরা সবগুলো হাইকোর্ট থেকে করেছি। আমাদের কাছে দুঃখজনক ব্যাপার এটা যে যেহেতু তখন আমরা অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে আছি, আমরা যদি আবার ব্যাসের রাগিব চৌধুরীর কাছে যেতাম, উনি আবার রাগ করতেন, গোসা হতেন। আমার নেতা গোসা না হয়, এই কারণে আমরা অন্য ব্যারিস্টার, অন্য উকিল ধরে আমরা হাইকোর্টে জামিন হয়েছি। সেই জামিন হতে যেয়ে আমাদের প্রায় 5-7 লক্ষ টাকা খরচ সেখানে। আর এই 5-7 লক্ষ টাকার 1টি টাকা উনি বিনিয়োগ করেন এখানে, আমাদেরকে দেননি যে ছেলেপিলে নিয়ে যান হাইকোর্টে জামিন হন, আমাদের দেননি। আমরা ঢাকা শহরে ভিক্ষা করেছি। আমাদের বন্ধুবান্ধব যারা ছিল ঢাকা শহরে প্রতিষ্ঠিত, তাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আমরা এই টাকা সংগ্রহ করে ঢাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি। একদিনও উনি খোঁজ দেননি যে আসামিগুলোর কী অবস্থা হলো। লোকাল কোর্টে যখন এসেছি, লোকাল কোর্টের একটা বেল বন্ডের দাম 200 টাকা। আমার 670টা বেল বন্ড লাগে, কখনো ডাবল বেল বন্ড লাগে। এর জন্য যে আমরা লক্ষ লক্ষ টাকা কুষ্টা করে খরচ করলাম, উনি একদিনের জন্য খোঁজ নেননি যে আমার এই ছেলেরা, নেতাকর্মীরা কীভাবে এই জামিনগুলো মোকাবেলা করছে, এই টাকাগুলো কোথায় পাচ্ছে, এই খোঁজ উনি নেননি। আমাদের পরিবারে ধান চাল বোর গহনা বিক্রি করে, আর কত থাকে বোর গহনা গায়ে, আমরা একটা সাধারণ মানুষ একটা বউকে কত গহনায় বা দিতে পারি, তার সেই গহনাটুকু খুলেও আমরা বিক্রি করে আমরা এই কেস মোকাবেলা করছি, এবং অদ্যাবধি সেই কেস এখন পর্যন্ত মোকাবেলা করেছি। আল্লাহ মাফ করেছে আমাদের, সাক্ষীর মাধ্যমে আমাদের সেই 6 সালের হত্যা মামলাটা রায় হয়ে গেছে, আসামিরা নির্দোষী খালাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলেন যে আছে এই যে বর্তমান যে কমিটি গঠনতন্ত্র এটা আপনাকে মাইনাস করা হয়েছে, তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে, আসলে এটা কোন দৃষ্টিতে দেখবেন যারা সিনিয়র বাদ পড়ছে? আমরা যা আমার মনে হচ্ছে যে যেহেতু অধ্যাপক শহীদুল ইসলাম সেদিন যে কথাগুলো বলেছিল, এগুলো কেন্দ্রে পৌঁছায়নি, আমাদের তো কেন্দ্র পর্যন্ত এই চিৎকার পৌঁছাবে না। কেন্দ্রেতে তার যে অবস্থান, হয়তো সেই অবস্থানই আছে। যদিও কেন্দ্র জানে যে এই 17 বছরে শহীদুল ইসলাম একটা কেসেরও আসামি হয়নি। এর মধ্যে হয়তো কিছু আন্ডারগ্রাউন্ড পলিটিক্স থাকতে পারে, সেই পলিটিক্সের কারণে হয়তো উনি একটা কেসেরও আসামি হননি। কিন্তু এখানে এসে ওই যে সাবেক এমপির একটা গুরুত্ব আছে তাদের মধ্যে। এখানে এসে উনি যে কোনো জায়গায় বীরপুরের প্রশ্ন আসলে সাবেক এমপির পরিচয় ব্যবহার করে উনি প্রধান অতিথি হন, উনি
জেলার আহ্বায়ক কমিটি যারা আছে তাদের সাথে বসার সুযোগ পান। সেই সুযোগে উনি কায়দা করে আমরা 2018 সালে যারা তার কাছ থেকে বের হয়েছিলাম আমাদেরকে বাদ দিয়ে জেলা কমিটি তৈরি করেছে, আমাদেরকে সাথে নেয়নি তারা। সেই দিন সজীব সাহেবের কাছ থেকে আমরা যারা বের হয়ে এসেছিলাম আপনার সাথে থাকতে পারবো না বলে আমাদেরকেই শুধু বাদ দেওয়া হয়েছে, তাছাড়া তার নেতৃত্বে যারা ছিল তাদেরকে দিয়ে কমিটি তৈরি করেছে। এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলতে? না, কেন্দ্র বলতে তো আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিল আমানুল্লাহ আমান সাহেব, আমরা ওনাকে জানিয়েছি। উনিও যদিও কথা দিয়েছিলেন, আমাদেরকে কথা দিয়েছিলেন যে রাগিব রৌফ চৌধুরী সাহেবকে সাথে করে কমিটিটা পুনর্গঠন করার কথা, কিন্তু জেলা এই পুনর্গঠন করেনি। এবং উনি কুষ্টিয়ার বক্তব্যে বলেছিলেন যে আওয়ামী সম্পৃক্ত যারা ছিল তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না, কিন্তু আমরা দেখেছি যে প্রায় 10-12 জন যারা আওয়ামী লীগ সম্পৃক্ত ছিল, যারা আওয়ামী লীগের নেতার সাথে, এমপির সাথে, উপজেলা চেয়ারম্যানের সাথে যারা ছবি তুলেছে, জাসদ নেতার সাথে যারা ছবি তুলেছে, তারাও কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং বড় বড় দায়িত্বে তারা আছে। কিন্তু আমাদেরকে ওই আমরা অধ্যাপক শহীদুল ইসলামের কাছ থেকে বের হয়ে এসেছি বলে আমাদেরকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। যারা অন্তর্ভুক্ত হয়েছে সবই তার লোক। ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীর অংশে যারা ছিল তাদের কাউকেই আহ্বায়ক কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। ওকে, ধন্যবাদ।